আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর গল্পটি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে আসুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম হৃদয়ে লিখেছি তোমারই নাম। লেখিকা নুসরাত জাহান বৃষ্টি। পর্ব 13। জাহিনের মুখে এমন কথা শুনে একজন আরেকজনের মুখের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছেন। জাহিনের কথাটা ঠিক তাদের বোধগম্য হচ্ছে না। একটা ছেলে যে তার পছন্দের কথা এভাবে প্রকাশ করতে পারে, তারা সেটা জানতো না। জাহিন ঠোঁট টিপে হেসে গলা ঝেড়ে বলে, আর কি কোনো কথাবার্তা বলবেন আপনারা আমার সাথে? আমার আবার কথাবার্তা বলতে ভালোই লাগে। আসলে কি বলুন তো, রাজনীতি করি তো। রাজনীতির মাঠে ভাষণ দেওয়া আর কথা বলাটা আমি খুব ভালো করেই জানি। সে যেই ধরনের কথা হোক না কেন, আমি সব কথাতেই 100-তে 100। একজন মহিলা হতভম্ব হয়ে বলে, না বাবা, আর কোনো কথাবার্তা নেই তোমার সাথে। জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, তাহলে আমি ভেতরে যাই। আর আমি যাওয়ার পর আপনারা পুনরায় আলাপ আলোচনা শুরু করতে পারেন আমাকে নিয়ে। আমি এতে কিছু মনে করব না। মহিলা তিনজন আরও হতবাক হয় জাহিনের কথা শুনে। জাহিন 2 কদম এগিয়ে অয়ন্তীর দিকে ফিরে বলে, অয়ন্তী, একটু রুমে আসুন। অয়ন্তী রোবটের মতো জাহিনের পেছন পেছন চলে যায়। জাহিন আর অয়ন্তী চলে যেতেই একজন মহিলা বলে ওঠেন, আরে এই ছেলে তো দেখি বড্ড মুখ পাতলা মানুষ। আরেকজন বলে ওঠেন, একদম ঠিক বলেছ, এই ছেলের সামনে বেফাস কোনো কথা বললেই নিজেদেরই সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ফাতেমা আক্তার চায়ের ট্রে নিয়ে এসে টেবিলের ওপর রেখে ভাবিদের মুখের এমন হতবিহ্বল অবস্থা দেখে বলেন, কি হয়েছে? কি আর হবে, তোমার মেয়ের জামাই 100-তে 100। ফাতেমা আক্তার মুচকি হাসি দিয়ে চা এগিয়ে দেয়। বুঝতে পেরেছে জাহিন নিশ্চয়ই একেবারে ওদের মুখে ঝামা ঘষে দিয়েছে। অয়ন্তী রুমের ভেতরে ঢুকে নিচু গলায় বলে, কেন ডেকেছেন? জাহিন ব্যাগ থেকে ল্যাপটপ বের করতে করতে বলে, এমনি ডেকেছি। অয়ন্তী ক্ষীণ গলায় বলে, এমনি কেউ ডাকে? জাহিন অয়ন্তীর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি ডাকি। আর আপনাকে এখানে নিয়ে আসার মূল কারণ হলো ওখানে যাতে আর অস্বস্তিতে না পড়তে হয় তার জন্য। মুখ ফুটে তো কিছু বলতে পারবেন না ওনাদেরকে, তাই এখানে নিয়ে আসলাম। অয়ন্তী অভিভূত হয়ে যায়, জাহিনের দিকে তাকালো। জাহিন তাকে নিয়ে এতটা ভাবে? তাদের তো মাত্র কয়েকদিন হলো পরিচয় হলো, আর তাতেই জাহিনের এত চিন্তা তাকে নিয়ে। জাহিন ল্যাপটপ হাতে নিয়ে টেবিলের উপরে রেখে চেয়ারে বসে। অয়ন্তীর নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। কিন্তু আদৌ কি জাহিন তার মতো একটা মেয়েকে ডিজার্ভ করে? তাদের মাঝে তো আকাশ পাতাল তফাৎ। অয়ন্তী এইসব চিন্তা করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, খাবেন না? জাহিন কাজ করতে করতে বলে, একটু পর খাবো। কিন্তু বেলা তো গড়িয়ে যাচ্ছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আপনি যান, আমি আসছি। অয়ন্তী চলে যেতে নিলে আবারও ফিরে আসে। জাহিন অয়ন্তীকে আবারও আসতে দেখে বলে, কিছু বলবেন? আসলে বলছিলাম, আপনি কি চলে যাবেন খাওয়া দাওয়া করে? জাহিন ল্যাপটপের দিকে নজর রেখে বলে, কি মনে হয় আপনার?
প্লিজ আজকের রাতটা থেকে যান। যদি এভাবে চলে যান তাহলে বাবা আর মামনি খুব কষ্ট পাবে। জাহিন ঘাড় বাঁকিয়ে অয়ন্তীর দিকে ফিরে শীতল গলায় বলে, আপনি কষ্ট পাবেন না অয়ন্তী? অয়ন্তী হকচকিয়ে উঠল জাহিনের মুখে আকস্মিক এমন কথা শুনে। কি উত্তর দিবে জাহিনের প্রশ্নের এবার সে? আর সত্যি কথা বলতে অয়ন্তী ভীষণ কষ্ট পাবে জাহিন যদি এভাবে চলে যায়। কিন্তু অয়ন্তী মুখ ফুটে কিছু বলতে পারছে না। জাহিন পুনরায় বলে, কি হলো বলুন, আপনি কষ্ট পাবেন না আমি চলে গেলে? অয়ন্তী মাথা নিচু করে ঠোঁটে কামড়ে ধরে চোখ বন্ধ করে আস্তে করে বলে, কষ্ট পাবো। জাহিন জিহ্বা দ্বারা ওষ্ঠদ্বয় ভিজিয়ে অধর কোণে হাসি রেখে বলে, তাহলে তো যাওয়া সম্ভব নয়। যেই কাজটা স্বামী করলে স্ত্রী কষ্ট পাবে সেই কাজটা স্বামী কি করতে পারে বলুন? যাব না আমি, আজকে রাতটা এখানেই থাকবো। তাই এত চিন্তা করে মাথায় প্রেশার ক্রিয়েট করবেন না। অয়ন্তী জাহিনের কথা শুনে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল জাহিনের পানে। এই লোকটা এত ভালো কেন? তাকে এত কেয়ার করে কেন? জাহিন পুনরায় বলে, আপনি গিয়ে খাবার সার্ভ করেন, আমি আসছি। অয়ন্তী বলে চলে যায়। অয়ন্তী চলে যেতেই জাহিন হাতের কনুই টেবিলের উপরে রেখে চার আঙ্গুল ঠোঁটের উপরে রেখে সশব্দে হেসে ওঠে। অয়ন্তী এসে দেখে যারা এসেছিল তারা চলে গেছে। হামিদ খন্দকার বাজারে গেছেন আরও কিছু জিনিস কিনে আনার জন্য, আর ফাইজ গ্রামের ছেলেদের সাথে খেলায় মগ্ন। অয়ন্তী রান্নাঘরে গিয়ে দেখে ফাতেমা আক্তার তরকারি গরম করছেন মাটির চুলায়। অয়ন্তী মামুনির কাছে এসে বলে, মামুনি, খাবার দিয়ে ফেলো। দাঁড়া মা, গোশতের তরকারিটা গরম হয়ে গেছে। তোরা আসতে এত দেরি করলি যে সব খাবার ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, তরকারিটা তুমি গরম দিয়ে নিয়ে আসো, আমি বরং প্লেটগুলো বের করি। অয়ন্তী রান্নাঘর থেকে বের হয়ে দেখে লিজাকে আসতে হাতে একটা ব্যাগ। লিজা অয়ন্তীকে দেখার সাথে সাথে দৌড়ে এসে অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস বান্ধবী? অয়ন্তী লিজাকে নিজের কাছ থেকে সরিয়ে দু হাত বুকে বেঁধে কপট রাগ দেখিয়ে বলে, এতক্ষণে আসার সময় হলো তোর? লিজা অনুরাগী গলায় বলে, রাগ করছিস কেন বিবাহিত মহিলা? তোর দেবরের শার্ট ঠিক করার চক্করে দেরি হয়ে গেছে। অয়ন্তী ভ্রু কুঁচকে বলে, শার্ট? কিসের শার্ট? আরে ওই যে সারাপ ছেলেটার শার্টটা। ও, বোতামগুলো লাগিয়ে দিয়েছি কিন্তু লিপস্টিকের দাগটা উঠেনি, তাই সুতা দিয়ে একটা ডিজাইন করে দিলাম, দেখি কেমন ডিজাইন করেছিস। লিজা বের করে অয়ন্তীর হাতে শার্টটা দেয়। অয়ন্তী কারুকাজটা দেখে ছোট ছোট চোখ করে লিজার দিকে তাকায়। লিজা অয়ন্তীর তাকানো দেখে আমতা আমতা করে বলে, এভাবে তাকাচ্ছিস কেন তুই? লাভ আকৃতির ডিজাইন বাবা। আরে এছাড়া কোনো ডিজাইন মাথায় আসেনি তাই এটা দিয়েছি। আর দেখতে কিন্তু সুন্দর লাগছে তাই না? বুঝলাম। আচ্ছা বাদ দে এসব কথা, আগে বল গতকাল রাতে কি হলো? কথাটা বলে লিজা নিজের কাঁধ দ্বারা অয়ন্তীকে ধাক্কা দেয়। অয়ন্তী উদাস গলায় বলে, কি হবে? কিচ্ছু হয়নি। হবে, ঠিক হবে, একটু ধৈর্য ধর বালিকা, হয়েছে এবার চল। বলেই দুজনে
ঘরে চলে গেল। গোধূলি বেলা, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আর কিছুক্ষণ পরেই শহরটা রাতের আঁধারে ডুবে যাবে। তার মাঝ দিয়ে রিহান হুডি আর মুখে মাস্ক পরে, হাতে খাবারের প্যাকেট নিয়ে আপন মনে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ করেই কারো সাথে ধাক্কা লেগে যাওয়াতে রিহানের হাত থেকে খাবারের প্যাকেট গিয়ে পড়ে পাশে থাকা ড্রেনের মাঝে। রিহান রেগে ফায়ার হয়ে বলে, এটা কি করলেন আপনি? দেখে চল। থেমে যায় রিহানের বুলি। আর সামনে দাঁড়িয়ে আছে গৌরবর্ণের এক যুবতী কন্যা। মেয়েটির চোখে মুখে ফুটে আছে ভয়ের ছাপ আর জোরে জোরে ক্রমাগত নিঃশ্বাস নিচ্ছে। রিহানকে চুপ মেরে যেতে দেখে মেয়েটি চিকন গলায় বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আসলে আমার হোস্টেলে আর 20 মিনিট পরেই তালা দিয়ে দিবে, তাই এভাবে দৌড়ে যাচ্ছিলাম, কিন্তু প্রতি মুখে যে আপনার সাথে এভাবে ধাক্কা লেগে যাবে এটা বুঝতে পারিনি। রিহান হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। দেখতে যেমন সুন্দরী, ঠিক তেমনই গলার স্বরটাও একেবারে অপূর্ব মনে হচ্ছে। মেয়েটির গলা দিয়ে মধু বের হচ্ছে। এই মেয়েটিকে তো রিহানের চাই, অন্তত প্রতি প্রহরে এমন মধুময় গলার স্বর শোনার জন্য। রিহান আনমনে ডান হাত দিয়ে বুকের বাঁ পাশটা ধরে আস্তে করে বলে, ইস, মেয়েটি বলল, কিছু বললেন? বিশ্বাস করুন, আমি সত্যি দুঃখিত। রিহান নিজের ঘর থেকে বের হয়ে আসে। আশেপাশটা ঘাড় ঘুরিয়ে দেখে গম্ভীর গলায় বলে, সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এখানে জানেন কত টাকার খাবার ছিল? মেয়েটি দ্রুত গলায় বলে, কত টাকার খাবার ছিল এখানে? 100 টাকার খাবারই হবে নিশ্চয়ই। আমি যেহেতু আপনার ক্ষতি করেছি, তাহলে আমি এর ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, দাঁড়ান। বলেই তাড়াহুড়া করে হাতে ব্যাগের চেইন খুলতে লাগলো। রিহান আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। মেয়েটা কি বলল? এখানে 100 টাকার খাবার আছে? মানে তাকে দেখে কি এমন মনে হয় যে সে 100 টাকা দিয়ে ডাল ভাত খাওয়ার মতো লোক? রিহান নিজের সাজ পোশাকের দিকে তাকায়। না, সাজ পোশাক তো ঠিকই আছে। তাহলে? মেয়েটি রিহানের দিকে 100 টাকার একটি নোট এগিয়ে দিয়ে বলে, এই নিন আপনার ক্ষতিপূরণ। রিহান অবাক হয়ে বলে, আচ্ছা, আপনার কি মনে হয় এখানে 100 টাকার খাবার ছিল? তাহলে কত টাকার খাবার ছিল? মোট 800 টাকার খাবার ছিল। মেয়েটি চোখ বড় বড় করে বলে, কি, 800 টাকার খাবার? জি, আমি আপনার কাছে টাকা চাইতাম না, কিন্তু আপনি টাকার গরম দেখালেন আমাকে, তো এই মুহূর্তে আমাকে 800 টাকা ফেরত দেন। মানে এখন? জি, এখন। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই এই মুহূর্তে। আমি অন্য দিন দিয়ে দেই টাকাটা। আমাকে বোকা পেয়েছেন? আপনাকে আমি ছেড়ে দেই, আর আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন যাতে পরে আর টাকাটা দিতে না হয়। বিশ্বাস করুন, এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। রিহান কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়িয়ে বলে,
ওকে, আমার ফোন নাম্বারটা নিন। পরে যখন টাকা জোগাড় হবে তখন ফোন করে জানিয়ে দিবেন। আচ্ছা, তাড়াতাড়ি নাম্বারটা বলুন আপনার। মেয়েটি ফোন বের করে রিহানের নাম্বারটা তুলে। রিহান দুব্রো উপরে তুলে বলে, একটা মিসড কল দিন আমাকে, যাতে পরে চিনতে পারি আপনাকে। আমায় কল দিলে। মেয়েটির বোকার মতো রিহানকে মিস কল দেয়। রিহান কুটিল হেসে বলে, ওকে, তাহলে টাকার জোগাড় হলে আমাকে কল দিয়েন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? মেয়েটি কিয়ৎক্ষণ চুপ থেকে বলে, পাপড়ি। পাপড়ি আপনার নাম? পাপড়ি, নাইস নেম। আর আমার নাম রিহান। নাম্বারটা সেভ করে রাখবেন ফোনে। পারলে আমার নামটা আপনার হৃদয়েও সেভ করে রাখতে পারেন। লাস্ট কথাটা বিড়বিড় করে বলে রিহান। পাপড়ি আর এক মুহূর্ত না থেকে দ্রুত হাঁটা ধরে। রিহান পাপড়ি যাওয়ার দিকে তাকিয়ে বা হাত দিয়ে ঘাড় চুলকিয়ে মুচকি হাসে। যারা পড়ার টেবিলে বসে আছে কিন্তু পড়ায় মনোযোগ নেই, সে আছে তার প্রিয় মানুষটির নামে চিঠি লিখতে ব্যস্ত। প্রিয় নুহাস ভাই, তুমি এতটা কঠিন হৃদয়ের মানব কি করে হতে পারো? এতটা নির্দয় কেন তুমি? তোমার কি একটু করুণা হয় না আমার জন্য? তুমি কি কিছু বোঝো না, নাকি সব বুঝেও না বোঝার ভান করো? কোনটা? কখনো তোমার চোখের দিকে তাকিয়ে মনে হয় তুমি আমাকে নিজের সর্বস্বটুকু দিয়ে ভালোবাসো, কিন্তু আবার কখনো মনে হয় তুমি আমাকে এক ফোঁটাও ভালোবাসো না। কেন মনে হয় আমার এমনটা বলবে? আমি চাইলেও তোমাকে আমার মস্তিষ্ক থেকে সরাতে পারি না। তুমি আমার সামনে আসলেই আপনা আপনি আমার চোখ দুটো তোমার দিকে চলে যায়, চাইলেও আটকাতে পারি না। এখন বলো, এটা কি আমার দোষ? বা আমার কোনো না, আমার কোনো দোষ নেই। সম্পূর্ণ দোষ তোমার, কারণ তুমি আমাকে তোমার দিকে টানো চুম্বকের ন্যায়। আমি জানি তুমি যদি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো, তাহলে সেটা কোনোদিন প্রকাশ করবে না আমার পরিবারের জন্য। কিন্তু আমি আমার এই হৃদয়ে কঠিন হৃদয়ের মানবটির নাম লিখে নিয়েছি। এখন অন্য কোনো পুরুষের নাম এই হৃদয়ে আর লেখা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না, কারণ আমি এই কঠিন হৃদয়ের মানবটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি, বড্ড। এতটুকু লিখেই যারা কালো রঙের ডায়েরিটা বন্ধ করে ডায়েরির উপরে মাথা রেখে চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। এমন শত শত চিঠি ডায়েরির ভাঁজে থাকা শুভ্র রঙের পাতায় কলমের কালো কালি দিয়ে লিখে যাচ্ছে যারা, কিন্তু সেই চিঠিগুলো নুহাসকে দেওয়ার সাহস পায় না, পাছে যদি এই চিঠির কারণে সারা জীবনের জন্য নুহাসকে হারিয়ে ফেলে, যেটা যারা একদমই চায় না। অয়ন্তী ফ্লোরে বিছানা করছে। জাহিন শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে রুমে ঢুকতেই অয়ন্তীকে এমনটা করতে দেখে থমকে যায়। জাহিন দ্রুত পায়ে অয়ন্তীর কাছে গিয়ে প্রশ্ন করে, কি করছেন আপনি অয়ন্তী? বিছানা করছি, আজকে আমি নিচে থাকবো, আপনি খাটে থাকবেন। জাহিন ভ্রুদয় কুঁচকে বলে, আপনি নিচে থাকবেন মানে? অয়ন্তী দাঁড়িয়ে বলে, এখানে তো আরামদায়ক চেয়ার নেই যে আপনি চেয়ারে ঘুমিয়ে যাবেন, তাই আজকে আপনি খাটে থাকুন, আমি নিচে থাকব। জাহিন চাপা গলায় বলে, একদম না, আপনি বেডে থাকবেন। অয়ন্তী অবাক হয়ে বলে, তাহলে আপনি কোথায় থাকবেন? আমিও বেডে থাকব। কিন্তু গতকাল রাত্রে তো আপনি আমার সাথে
অয়ন্তীর কথা সমাপ্ত না হওয়ার আগেই জাহিন বলে, গতকাল রাত্রে আমি বেডেই থাকতাম, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। আর ভোরবেলায় উঠে দেখি চেয়ারে ঘুমিয়েছিলাম, তাই বেডে গিয়ে থাকিনি। ও, এগুলা জায়গা মতো রেখে চুপচাপ শুয়ে পড়ুন। জাহিন কথা বলে বেডের একপাশে গিয়ে শুয়ে পড়ে কাঁধ হয়ে। অয়ন্তী জাহিনের কথা মতো সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে ঘরের লাইট অফ করে চুপচাপ গিয়ে জাহিনের পাশে গিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে জাহিনের দিকে পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। অয়ন্তীর বড্ড অস্থিরতা কাজ করছে মনের মাঝে, গতকাল রাত্রের থেকেও বেশি। হবেই বা না কেন, জাহিন যে তার পাশে। অয়ন্তীও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। ফোনের কর্কশ আওয়াজ শুনে জাহিনের ঘুম ভেঙে যায়। বেড সাইডের টেবিলের ওপর থেকে ফোন হাতে নিয়ে দেখে নুহাস কল করেছে। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। জাহিন শোয়া অবস্থায় কল রিসিভ করে, কিন্তু ফোনের ওপাশ থেকে নুহাসের বলা কথাটা শুনে জাহিন লাফ দিয়ে উঠে বসে আর জোর গলায় বলে, হোয়াট? কি করে ঘটলো এসব? আমি এক্ষুনি আসছি। অয়ন্তী জাহিনের চিৎকার শুনে ধরপড়িয়ে উঠে আর বলে, কি হয়েছে? জাহিন হ্যাঙ্গারে ঝুলে থাকা কালো কোটটা গায়ে জড়িয়ে বলে, অয়ন্তী, আমাকে এখনই যেতে হবে। আপনি এখানে থাকুন, আমি পরে এসে নিয়ে যাব আপনাকে। কথাটা বলেই জাহিন ব্যাগে ল্যাপটপ ঢুকিয়ে নেয়, ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ে। অয়ন্তী চুপচাপ জাহিনের দিকে তাকিয়ে আছে, সাহস পাচ্ছে না কিছু বলার। অয়ন্তী জাহিনের পেছন পেছন যায়। জাহিন নিজেই সদর দরজা খুলে বের হয়ে গাড়িতে গিয়ে উঠে। সদর দরজার খোলার শব্দে হামিদ খন্দকার আর ফাতেমা আক্তার উঠে আসেন। তারা একটু আগেই নামাজ আদায় করে শুয়েছিলেন। অয়ন্তী সদর দরজার পাশেই দাঁড়িয়ে আছে। জাহিন চলে গেছে যত দ্রুত সম্ভব গাড়ি ড্রাইভ করে। ফাতেমা আক্তার মেয়ের কাছে গিয়ে বলে, কি হয়েছে অয়ন্তী? জানি না মা, একটা কল আসলো আর উনি তাড়াহুড়া করে বেরিয়ে গেলেন। অয়ন্তী কথাটা বলে এক নজরে উঠোনের মাঝ বরাবর তাকিয়ে আছে। কি এমন হলো যে লোকটাকে এভাবে চলে যেতে হলো? খুব বড় বিপদ হয়েছে কি? গল্পের নাম হৃদয়ে লিখেছি তোমারই নাম, লেখিকা নুসরাত জাহান, বৃষ্টি, পর্ব 14। জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। 3 ঘন্টার রাস্তা জাহিন 2 ঘন্টায় ড্রাইভ করে এখানে এসে পৌঁছেছে। কতটা হাই স্পিডে গাড়ি ড্রাইভ করেছে সেটা একমাত্র জাহিনই জানে। জাহিনের চোখের দৃষ্টি বড্ড স্বাভাবিক, চোয়াল শক্ত করে রেখেছে, 2 হাত মুঠবন্দি করে রেখেছে। নুহাস জাহিনের পাশেই দাঁড়িয়ে আছে। জাহিনের মনোভাব বোঝার চেষ্টা করেও সে বারবার ব্যর্থ হয়ে ফিরছে। কি চলছে জাহিনের মনে একমাত্র ও নিজে আর উপরওয়ালা জানে। আজমল শেখ আর আজহার শেখ আসতে চেয়েছিলেন, কিন্তু নুহাস আসতে মানা করে দিয়েছে। নুহাসের মতে এখানে আসাটা তাদের জন্য নিরাপদ নয়। জাহিন এক নজর আগুনে পুড়ে যাওয়া শেখ অরহান ফাউন্ডেশনের দিকে তাকিয়ে আছে, যার ভেতরে ছিল প্রায়
400-র মতো শীতের কম্বল, আরও অনেক প্রয়োজনীয় জিনিস। এই শেখ অরহান ফাউন্ডেশনটা শেখ বাড়ির সকলে মিলে চালায়। বিশেষ করে জাহিন এটা নিজের সর্বস্ব দিয়ে আগলে রেখেছে। অরহানের মৃত্যুর পরপরই এই ফাউন্ডেশনটি ওর নামে প্রতিষ্ঠা করা হয়। এই শেখ অরহান ফাউন্ডেশনের মাধ্যমে গরিব দুঃখীদের নানা রকম সাহায্য করে আসছে জাহিন প্রায় 5 বছর ধরে। আজকে সেই শেখ অরহান ফাউন্ডেশনের এই অবস্থা। এর ভেতরে যে কম্বলগুলো ছিল আর কিছুদিন পরেই শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হতো, কিন্তু এখন সেই কম্বল আগুনে পুড়ে ধুলোয় মিশে গেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়েছে, কিন্তু এখনও ঘরের ভেতরে থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, যা পুরো শহরটাকে অন্ধকারে ঢেকে দিচ্ছে। চারপাশে মানুষজন উৎসুক নয়নে তাকিয়ে তা দেখছে। এর মাঝে সাংবাদিকরা এসে জাহিনকে ঘিরে ধরেছে, নানা রকমের প্রশ্ন করেছে। আগুন লাগানোর পেছনে কাদের হাত আছে বলে ধারণা করছে। যেখানে আগুন লাগার কোনো প্রশ্নই আসে না, সেখানে আগুন লেগেছে, তাও আবার ভোর রাতের দিকে। সবাই ভেবে নিয়েছে এটা নিশ্চয়ই বিরোধী দলের কাজ, কিন্তু সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরও দিচ্ছে না জাহিন। চুপচাপ কাঠের মতো দাঁড়িয়ে আছে। নুহাস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাংবাদিকদের বলে, এই বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলি, এক্সকিউজ মি। কথাটা বলে নুহাস চাপা স্বরে জাহিনের কাছে গিয়ে বলে, ভাই চলো এখান থেকে, যা হওয়ার হয়ে গেছে। কথাটা বলেই নুহাস জাহিনের বাহু ধরে নিয়ে যায় আর ইশারা করে দলের অন্য ছেলেদেরকে বলে, পরিস্থিতি সামাল দিতে 4 ঘন্টা পেরিয়ে গেছে। অয়ন্তী কোনো রকম খবর পাচ্ছে না জাহিনের। অয়ন্তী যারাকে ফোন করেছে, কিন্তু যারা বা শেখ বাড়ির অন্য কোনো ফোন ধরছে না। অয়ন্তীর টেনশনে অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে মেয়েটার। অয়ন্তী চুপচাপ সদর দরজায় থাকা সিঁড়ির উপরে বসে আছে, আর একের পর এক প্রতিবেশীরা এসে খোঁচা মেরে কথা বলে যাচ্ছে। আর নিতে আসবে না এই অপয়া মেয়েকে, না হলে কোনো ছেলে কি এভাবে সাত সকালে কেউ বউ ছেড়ে চলে যায়? প্রথমে ছেলেটা হয়তো আবেগের বশে বিয়েটা করেছে, কিন্তু এখন হয়তো বুঝতে পেরেছে এটা ভুল করেছে, তাই তো এভাবে ফেলে রেখে চলে গেছে। তোর কপালে সুখ নেই লো অয়ন্তী, সুখ নেই। ফাতেমা আক্তার চাপা গলায় বলে, কি বলছেন ভাবি এসব? চুপ করুন দয়া করে। মেয়েটা এমনিতেই টেনশনে আছে, চুপ করব কেন ফাতেমা? যেটা চোখে দেখেছি সেটা বলবো না? আর অয়ন্তীকেও এইসব কথা শুনতে হবে? অয়ন্তী এইসব কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরে। তড়াক করে বসা থেকে উঠে চিৎকার করে বলে, চুপ করো তোমরা সবাই, চুপ করো। এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? সার্কাস? যে সবাই এখানে এসে ভিড় জমিয়েছ? বেরিয়ে যাও সবাই এখান থেকে, এই বাড়ি থেকে এই মুহূর্তে সবাই বেরিয়ে যাও। ফাতেমা আক্তার বিস্মিত নয়নে মেয়ের দিকে তাকায়। মেয়ের 22 বছরের জীবনে আজ পর্যন্ত কারোর সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, এভাবে উচ্চস্বরে কথাও বলেনি। আজ সেই শান্তশিষ্ট মেয়ে কিনা এভাবে সবাইকে বলল। প্রতিবেশীরা হতবাক হয়ে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে। তাদের চেনা অয়ন্তী যেন হঠাৎ করেই অন্য এক অচেনা অয়ন্তী হয়ে গেল। তাদের মুখে কোনো কথা নেই। একজন প্রতিবেশী কিছু একটা বলতে নিলে অয়ন্তী ভরাট গলায় বলে ওঠে, আর একটাও কথা নয়, এক্ষুনি চলে যাও এখান থেকে। তোমাদের এই কটূক্তি শুনতে আমার একদম ভালো লাগছে না, একদম না। প্রতিবেশীরা আর কিছু না বলে একরাশ বিরক্ত নিয়ে চলে গেল।
প্রতিবেশীরা চলে যেতেই অয়ন্তী ধপ করে আবারও বসে পড়ে। ফাতেমা আক্তার মেয়ের কাছে গিয়ে বলেন, ঠিক আছিস অয়ন্তী? অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছি আমি মামনি। এমন সময় লিজা দৌড়ে আসে। লিজাকে এভাবে দৌড়ে আসতে দেখে ফাতেমা আক্তার চিন্তিত গলায় বলে, কি হয়েছে লিজা, এভাবে দৌড়াচ্ছিস কেন? লিজা হাঁপাতে হাঁপাতে বলে, চাচি জলদি গিয়ে টিভিটা অন করেন, জাহিন ভাইকে দেখাচ্ছে। লিজা মুখে জাহিনের নামটা শুনে অয়ন্তী বসা থেকে দ্রুত পায়ে ঘরে গিয়ে টিভি অন করে। ফাতেমা আক্তার আর লিজাও পেছন পেছন যায় অয়ন্তীর। অয়ন্তী সরল গলায় বলে, কোন চ্যানেলে দেখাচ্ছে ওনাকে? লিজা অয়ন্তীর কাছ থেকে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে দেয়। ভেসে ওঠে জাহিনের মলিন মুখখানা। খবরে দেখাচ্ছে শেখ অরহান ফাউন্ডেশনের আগুন ধরার চিত্র। অয়ন্তী ধপ করে চেয়ারে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল এটা? এবার কি হবে? মেয়র খলিল তালুকদার পায়ের উপর পা তুলে চা খাচ্ছে আর খবর দেখছেন। চোখ মুখে ফুটে আছে আনন্দের ছাপ। উনি যা চেয়েছিলেন তাই হয়েছে। জাহিনের ক্ষতি করতে তিনি সক্ষম হয়েছেন। এমন সময় সাদিক আসে আর প্রশ্নের তীর ছুঁড়ে দেয় খলিল তালুকদারের দিকে। আব্বা, এই শেখ আরহান ফাউন্ডেশনের আগুন লাগার পিছনে কি আপনার হাত আছে? খলিল তালুকদার ছেলের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, তুই কি আমাকে প্রশ্ন করছিস সাদিক? প্রশ্ন নয় আব্বা, আমি জাস্ট জানতে চাইছি। যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলে কাজটা একদম ঠিক করেননি আব্বা। খলিল তালুকদার ছেলের কথা শুনে রেগে বলেন, এখন কি তুই বলে দিবি কোন কাজটা ঠিক আর কোন কাজটা বেঠিক? না আব্বা, এতটা সাহস আমার নেই। কিন্তু এই আগুন লাগার জন্য এতগুলো কম্বল পুড়ল, সেই কম্বলগুলো কিন্তু গরিব মানুষের জন্য ছিল আব্বা। আপনি কিন্তু তাদের হক মেরে দিলেন আব্বা। তাতে কিন্তু আমার জানা মতে আপনার কোনো লাভ হয়নি। জাহিন ভাই কিন্তু ঠিকই তার এই ক্ষতি পূরণ করে ফেলবে। কিন্তু আব্বা, একটা কথা আছে, আল্লাহ হক নষ্টকারীদের সাময়িকভাবে ছাড় দিলেও তাদের শাস্তি অবধারিত। খলিল তালুকদার তেতে উঠে বলেন, এই যা তো এখান থেকে, একদম হাদিসের জ্ঞান দিতে আসবি না আমাকে। সাদিক তপ্ত নিঃশ্বাস ছেড়ে চলে যায়। তার আব্বা ক্ষমতার লোভে পড়ে গেছে। এখন সেই ক্ষমতা ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারে। হয়তো তার আড়ালে আবডালে আরও অনেক কিছু করছেন। ছেলে চলে যেতেই খলিল তালুকদার বাঁকা হেসে মনে পড়ে যায় 17 ঘন্টা আগের কথা। খলিল তালুকদার বসে আছেন নিজের পার্টি অফিসে, পায়ের উপর পা তুলে। ওনার মুখোমুখি হয়ে বসে আছেন আতিক হাসান। আতিক টেবিলের উপর থাকা জিনিসগুলো নাড়িয়ে ছাড়িয়ে দেখছে খুব আগ্রহ নিয়ে। সামনে যে একজন জলজ্যান্ত মানুষ বসে আছে সেদিকে কোনো খেয়াল নেই। আতিক আছে আতিকের দুনিয়াতে। খলিল তালুকদার আতিকের করা কার্যক্রমগুলো তীক্ষ্ণ নজরে দেখছেন। এক সময় তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলেন, তোমাকে নিশ্চয়ই আমি আমার অফিসের জিনিসগুলো দেখার জন্য আনিনি। আতিক তরাক করে খলিল তালুকদারের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে ওঠে, খলিল তালুকদার রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। এই ছেলেকে রাগিয়ে দিলে নিজেরই ক্ষতি করে বসবেন। তাই রাগটা দমন করে বলেন, এবার কাজের কথায় আসি আমরা, যদি তোমার খেলা শেষ হয়ে থাকে। আতিক চেয়ারে গা হেলিয়ে বসে বলে, বলুন কি কাজ? আপনার কাজ তো ওই একটাই, মানুষকে খুন করে ফেলার কাজ। খলিল তালুকদার চোখ গরম করে বলেন, আস্তে কথা বলো আতিক, কেউ শুনে ফেলবে। আমি খুন করতে যাব কেন কাউকে? আতিক বাঁকা হেসে বলে,
সবাই কম বেশি সবটাই জানে। আর প্লিজ আমার সামনে এই মিথ্যের মুখোশটা পরে থাকবেন না, কারণ আপনার কাজটা কিন্তু আমি করিয়েছি। তাই আমার সামনে একদম ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না। ওকে ফাইন, এবার চুপ করো। আর কাজের কথায় আসি এখন আমরা। আতিক দু কাঁধ নাচিয়ে বলে, বলুন, শুনছি আমি। খলিল তালুকদার কণ্ঠে গম্ভীরতা এঁটে বলেন, আগুন লাগাতে হবে। আতিক বাঁকা হেসে দুহাত ডেস্কের উপর রেখে মজার ছলে বলে, আগুন লাগাতে হবে কার সংসারে? আগুন লাগাতে হবে ওই জননেতা জাহিনের নতুন সংসারে নাকি? না বাবা, আমি কারো সংসারে আগুন টাগুন লাগাতে পারবো না। সংসার জীবন হচ্ছে একটা পবিত্র জীবন, সেই পবিত্র জীবনকে অপবিত্র করতে চাই না আমি। পরে দেখব আল্লাহ আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে বলেই হাসতে থাকে। খলিল তালুকদার কপট রাগ দেখিয়ে বলেন, বড্ড কথা বলছো ইদানিং তুমি আতিক। আতিক হাসি থামিয়ে সিরিয়াস গলায় বলে, আচ্ছা আচ্ছা, সব কথা বাদ। এবার আপনি স্পষ্ট করে বলুন, ঠিক কী করতে চাইছেন আপনি? খলিল তালুকদার গুরুগম্ভীর গলায় বলেন, শেখ আরহান ফাউন্ডেশনে আগুন লাগাতে চাইছি, আর সেটাও আজকে রাত্রে। আতিক ভ্রু কুঁচকে বলে, মানেটা খুব সোজা, আগুন লাগাতে হবে ওদের ফাউন্ডেশনে। সামনে শীত আসছে, আর ওরা শীতার্থ সকল মানুষদের কম্বল বিতরণ করবে দুদিন পর। কিন্তু আমি চাই এই কম্বল পুড়ে ছাই হয়ে যাক। জনগণের সামনে জাহিন আর তার ফাউন্ডেশনের বদনাম হোক। এটা একটু বেশি হয়ে যায় না? গরিব মানুষদের হক এভাবে না মেরে দিলে হয় না। তোমাকে এ নিয়ে এত চিন্তা করতে হবে না। এর ক্ষতিপূরণও আমি দেব, আর নামও হবে আমার জনগণের কাছে। সবই বুঝলাম, কিন্তু কম্বল পুড়ে যাওয়াতে বদনাম হবে কি করে ওদের? খলিল তালুকদার কুটিল হেসে বলে, বদনাম করবে তোমার লোকেরা, এটা বলে যে শীতার্থ মানুষদের কম্বল যাতে না দিতে হয়, তাই নিজেরাই পুড়িয়ে ফেলেছে কম্বল। আতিক বিরস গলায় বলে, এটা কেউ বিশ্বাস করবে না। তার চেয়ে ভালো শুধু আগুন লাগিয়ে দেই, বদনাম করার দরকার নেই। খলিল তালুকদার কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তাহলে শুধু আগুন লাগিয়ে দাও। আতিক ডান হাতের পাতা চুলকাতে চুলকাতে বলে, কত পাবো আমি এই কাজে? তোমার যত চাই তত। আতিক চেয়ারের হাতলে বাড়ি দিয়ে বলে, ঠিক আছে, কাজ হয়ে যাবে। আরেকটা কথা, এই কাজটা ভোরের দিকে করবে। আতিক ভ্রু কুঁচকে বলে, কেন? কারণ ভোরের দিকে সিকিউরিটি গার্ড চলে যায়, সেই সুযোগটাই তোমাকে কাজে লাগাতে হবে। আতিক কৌতূহল নিয়ে বলে, এত কিছু কি করে জানেন আপনি? বিরোধী দলের সব খুঁটিনাটি জানতে হয়। আতিক মাথা নাচাতে নাচাতে বলে, বুঝলাম, কিন্তু আপনি মনে হয় একটু বেশিই জানেন। ঠিক আছে, তাহলে কাজটা করার পরেই তুমি টাকাটা হাতে পাবে, তার আগে নয়। আতিক বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আপনি নিশ্চিত থাকেন, কাজটা হয়ে যাবে আপনার। কথাটা বলেই আতিক চলে যায়। খলিল তালুকদার আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বসে। অতীতের চিন্তা থেকে ফিরে আসেন বর্তমানে, আর মনে মনে বলেন, জাহিন এক এক করে তোমার সব কিছু কেড়ে নেব। খুব উঠছিলে না, এবার দেখি কি করে তুমি এই ক্ষতিপূরণ করো। গল্পের নাম হৃদয়ে লিখেছি তোমারই নাম, লেখিকা নুসরাত জাহান বৃষ্টি। পর্ব 15। জাহিন নিজের পার্টি অফিসে বসে আছে, চোখ মুখ বন্ধ করে চেয়ারে মাথা হেলান দিয়ে।
চোয়াল শক্ত করে রেখেছে, চোখ বন্ধ অবস্থায় বোঝা যাচ্ছে দু চোখের মনি স্থির নয়। নুহাস নিঃশব্দে কেবিনে প্রবেশ করে হাতে খাবার নিয়ে কিছুক্ষণ জাহিনের দিকে তাকিয়ে থেকে জিহবা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে বলে, ভাই। নুহাসের কণ্ঠস্বর শুনে জাহিন চোখ মেলে তাকায়। জাহিন সোজা হয়ে বসে বা হাত দ্বারা চোখ দুটো কষলে নেয়। খুব জ্বলছে চোখ দুটো আজ। ইচ্ছে করছে ঠান্ডা পানি দিয়ে চোখে ঝাপটা দিতে, তাহলে যদি চোখ জ্বালাটা একটু কমে। চোখ কসলাতে কসলাতে জাহিন শান্ত গলায় বলে, ঠান্ডা পানি নিয়ে আয় আমার জন্য। কথাটা বলে চোখ মেলে তাকায় নুহাসের দিকে। নুহাসের হাতে খাবারের প্যাকেট দেখে ভ্রু কুঁচকে বলে, এসব কি? নুহাস ডেস্কের উপরে খাবারের প্যাকেট রেখে বলে, তোমার খাবার। সকাল থেকে কিছু খাওনি তো, তাই নিয়ে আসলাম। জাহিন ক্লান্ত গলায় বলে, আগে ঠান্ডা পানি নিয়ে আয় আমার জন্য। নুহাস চলে যাওয়ার জন্য উদ্ধত হতে নিলেই কিছু একটা মনে পড়তে থেমে যায়। নুহাসকে থেমে যেতে দেখে জাহিন পুনরায় বলে, কিছু বলবি? আসলে ভাবি ফোন দিয়েছিল। জাহিন ভ্রুদয় কুঁচকে বলে, ভাবি? কার ভাবি? আমাদের ভাবি, মানে অয়ন্তী ভাবি। অয়ন্তীর নামটা শুনে জাহিন বিস্মিত হয়ে বলল, অয়ন্তী তোকে ফোন করেছিল কখন? একটু আগেই। আর ভাবি বলল তোমাকে খাওয়ানোর জন্য। আর একটা মজার বিষয় কি জানো? বড় মা ফোন করে তোমার খবর নেওয়ার পরপরই ভাবির কল আসলো আমার ফোনে। তোর ফোন নাম্বার কোথায় পেল অয়ন্তী? হয়তো বাড়ির কারো কাছ থেকে নিয়েছে। আমি বলেছিলাম কি ভাবিকে তোমাকে কল করার জন্য, কিন্তু হয়তো কোনো জড়তার কারণে তোমাকে কল করতে চাইছে না। ভাবির কথা শুনে বোঝা গেল টেনশন করছে তোমাকে নিয়ে। জাহিন কিয়ৎক্ষণ নীরব থেকে বলে, ঠিক আছে, তুই যা, পানির বোতলটা নিয়ে আয়। নুহাস চলে যায়। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোনটা হাতে নিয়ে অয়ন্তীর নাম্বারটা ভাষায় কল দিবে নাকি দিবে না ভেবে দোটানায় পড়ে যায় জাহিন। কি বলবে ফোন করে? যে সে ঠিক আছে, এই কথাটা? মেয়েটা নিশ্চয়ই টেনশন করছে তাকে নিয়ে। জাহিন আকস্মিক ফোনটা অফ করে রেখে দেয়। পরক্ষণে আবারও ফোনটা অন করে কোনো দিক বেদিক না ভেবে অয়ন্তীকে কল করে। 2-3 বার রিং হওয়ার পরপরই ফোনটা পিক হয়, কিন্তু কোনো আওয়াজ আসে না। ভেসে আসে কারো প্রগাঢ় শ্বাস প্রশ্বাসের শব্দ। জাহিন ঠোঁট চেপে ধরে ঢোক গিলে ভরাট কণ্ঠে বলে, অয়ন্তী। ফোনের ওপাশ থেকে কোনো শব্দও আসলো না, তবে নাক টানার শব্দ আসলো। মেয়েটি কি কান্না করছে? কিন্তু কেন? তার এভাবে চলে আসার জন্য কি কান্না করছে, নাকি গ্রামের মানুষেরা এই ব্যাপার নিয়ে কোনো কটু কথা বলেছে মেয়েটাকে? জাহিন পুনরায় কোমল স্বরে বলে, আপনি কি কান্না করছেন অয়ন্তী? দেখুন, আমি একদম ঠিক আছি, প্লিজ কান্না করবেন না। আপনার চাপা কান্নার শব্দ আমায় খুব পীড়া দিচ্ছে অয়ন্তী। জাহিন কথাটা বলে থামে। পুনরায় কিছু বলতে উদ্ধত হতে নিলে শব্দ করে ফোনটা শাটডাউন হয়ে পড়ে। জাহিন হতবাক হয়ে পড়ে। এই সময় কি তার ফোনটা শাটডাউন হওয়া খুব দরকার ছিল? নুহাসও ঠান্ডা পানির বোতল নিয়ে আসে। নুহাসকে দেখার সাথে সাথে জাহিন বলে, নুহাস, কাইফকে একটা ফোন কর। কোনো দরকার আছে ওকে ফোন করে সন্ধ্যাপুরে যেতে বল। হঠাৎ সন্ধ্যাপুরে কেন?
অয়ন্তীকে আনতে হবে, আমি তো যেতে পারবো না, তাই ও গিয়ে নিয়ে আসুক ওনাকে। কিন্তু কাইফ তো আমার জানা মতে দাদু আর দাদা ভাইকে আনতে গেছে। জাহিন হতভম্ব হয়ে বলে, দাদু আর দাদা ভাইকে আনতে গেছে মানে? বিয়েতে তো আসতে পারিনি দাদা ভাই অসুস্থ থাকার কারণে, আর তার উপর শুনেছে আজকের এই ঘটনা, তাই ওনারা আসছেন আজকে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে তিয়াশাকে সন্ধ্যাপুরে যেতে বল। ঠিক আছে। যাওয়ার আগে আমার ফোনটা একটু চার্জে দিয়ে যা, ফোনটা শাটডাউন হয়ে গেছে। আর বাড়িতেও খবরটা জানিয়ে দিস যে অয়ন্তীকে তিয়াস আনতে গেছে। নুহাস জাহিনের ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে চলে যায়। জাহিন আগের ন্যায় বসে আছে। ভবিষ্যতে আর কি কি অপেক্ষা করছে তার জন্য, কিন্তু আজকের ঘটনাটা যে খলিল তালুকদার ঘটিয়েছে এটা জাহিন শিওর। আর এর প্রতিশোধও নেবে আজ কালকের ভিতরেই। রাজনীতির নোংরা খেলায় একবার যখন এই নোংরা খেলায় মেতেছে, এর শেষ দেখেই ছাড়বে জাহিন। কিন্তু এই রাজনীতির নোংরা খেলায় কে জিতবে আর কে হারবে, অয়ন্তী এক নজরে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। অপেক্ষায় আছে জাহিনের ফোনের অপেক্ষায়। কিন্তু জাহিনের কোনো ফোন কল এলো না। বুকটা ভার হয়ে এলো অয়ন্তীর। নিচের ঠোঁট কামড়ে ধরে দাঁত দ্বারা। এত কষ্ট হচ্ছে কেন তার? দু চোখ নোনা জলে ভরে উঠেছে। চোখের পাতা ফেললেই কপল বেয়ে গড়িয়ে পড়বে সেই নোনা জল। হয়তো জাহিনের কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই এভাবে কিছু না বলে কল কেটে দিয়েছে। এমন সময় ফাতেমা আক্তার বলতে বলতে আসেন, অয়ন্তী মা, কিছু খেয়ে নে, আর কতক্ষণ না খেয়ে থাকবি? অয়ন্তী সাথে সাথে চোখের জল মুছে নেয়। ফাতেমা আক্তার মেয়েকে চোখের জল মুছতে দেখে থমকে যায়। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেয়ের পাশে বসে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো। যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে এত চিন্তা করলে কি করে হবে? মানুষের জীবনে আরও অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে যায়, কিন্তু তারা ঠিক উঠে দাঁড়ায়, তোকেও পারতে হবে। মানুষজনের কটু কথা নিয়ে পড়ে থাকলে তো হবে না। চল কিছু খেয়ে নিবি। অয়ন্তী চুপচাপ মামনির প্রত্যেকটা কথা শুনে গেল, কিন্তু একটু শব্দও করল না। পুলিশের ইউনিফর্ম পরা সারাফের মুখোমুখি বসে আছে জাহিন। সারাফ জাহিনের সব কথা শুনে বলে, তুমি যা বলছো সেটা করা একটু রিস্ক হয়ে যায় ভাই। জাহিন শীতল গলায় বলে, সব কাজের রিস্ক আছে সারাফ, কোনো কাজই রিস্ক ছাড়া নয়। কিন্তু তার জন্য আগে সার্চ ওয়ারেন্টের পরোয়ানা জারি করতে হবে। জাহিন শক্ত গলায় বলে, যা যা করা লাগে তাই করবি। ঠিক আছে ভাই, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। আমার এখন থানায় যেতে হবে। যা। কথাটা বলে জাহিন ভোর বেলার সময়ের সিসিটিভি ফুটেজটা আবার দেখে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মুখোশধারী কয়েকজন লোক সিকিউরিটি গার্ড চলে যাওয়ার পরপরই ফাউন্ডেশনের এরিয়ার ভিতরে ঢুকে আর খুব সহজে নিজেদের কার্যসিদ্ধি করে চলে যায়। ফাউন্ডেশনের ভিতরে গ্যাসের সিলিন্ডার থাকার কারণে আগুন লাগানোটা আরও সহজ হয়ে দাঁড়ায় তাদের জন্য। জাহিন হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। যদি এই লোকদের সামনে পেত এক মুহূর্তের জন্য, তাহলে ওদের জান নিয়ে নিত। রিহান সবে গোসল করে বেরিয়েছে। রিমোট হাতে নিয়ে টিভি অন করতেই ভেসে ওঠে আগুনে দগ্ধ হয়ে যাওয়া শেখ অরহান ফাউন্ডেশন। রিহান হতবাক হয়ে তাকিয়ে আছে। নিজের চোখকে এখনো বিশ্বাস করতে পারছে না। রিহান তড়িঘড়ি করে বালিশের নিচ থেকে ফোন বের করে মাকে ফোন করে, কিন্তু মা ফোন ধরছে না।
তৃতীয়বার ফোন দেওয়ার সময় ধরল। রিহান অধৈর্য গলায় বলে, মা এসব কি দেখাচ্ছে টিভিতে? ফাউন্ডেশনে আগুন লেগেছে মানে কি? বিরোধী দল আগুন দিয়েছে। মা আমি বাড়ি আসছি এক্ষুনি। একদম না, এমনি বাড়ির আবহাওয়া গরম, তুই আসলে তোর বাবা আরো উত্তেজিত হয়ে যাবেন। কিন্তু মা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি এখানে বসে থাকবো? পারবো না, আমি আসছি। জোহরা বেগম ধমকের সুরে বলেন, রিহান মায়ের কথা শোন বাবা, এখানে পরিস্থিতি একটু বোঝার চেষ্টা কর। রিহান ধপ করে নরম বিছানায় বসে পড়ে আর তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, এইটাই লাস্ট বার তোমার কথা শোনা, এরপর আর কথা শুনবো না তোমার। বলেই রিহান ফোনটা কেটে দেয়। জোহরা বেগম পড়েছে দোটানায়। ছোট ছেলেকে ছাড়া থাকতে একদম ভালো লাগছে না ওনার। কিন্তু আজমল শেখ যে ছেলের ওপর রেগে ফায়ার হয়ে আছেন, যদি ছেলেকে সামনে পায় তাহলে ছেলেকে আর আস্ত রাখবেন না। তাই স্বামীর রাগ পড়ার অপেক্ষায় আছেন। অয়ন্তী অল্প কিছু খেয়ে চুপচাপ বসে আছে, দৃষ্টি তার সবুজ শ্যাওলা পড়া পুকুরটার দিকে। পুকুরটার মাঝখানে দুটো সাদা রঙের রাজহাঁস। রাজহাঁস দুটো কি সুন্দর করে একজন আরেকজনের পিছন পিছন যাচ্ছে। কত মহব্বত রাজহাঁস জোড়ার দুটোর মাঝে। অয়ন্তী ঠোঁটের কোণায় স্মিত হাসির রেখা ফুটে ওঠে। এমন সময় গাড়ির শব্দে ভেসে আসে উঠোন থেকে। অয়ন্তী চকিতে চমকে উঠে সোজা হয়ে বসে। নিশ্চয়ই জাহিন এসেছে তাকে নিতে। অয়ন্তী তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে সদর দরজার কাছে এসে দাঁড়ায়। জাহিনের গাড়ি তো ঠিকই এসেছে, কিন্তু জাহিনের বদলে গাড়ি থেকে বের হয়ে আসলো অন্য এক পুরুষ। অচেনা পুরুষ মানুষটিকে দেখে এতক্ষণের উত্তেজনা আনন্দ নিমিষেই শেষ হয়ে গেল অয়ন্তীর। হামিদ খন্দকার তিয়াসের কাছে এগিয়ে এসে বলে, তুমি কে বাবা? আঙ্কেল আমি তিয়াস, জাহিন ভাই আমাকে পাঠালো ভাবিকে নেওয়ার জন্য। হামিদ খন্দকার মাথা দুলাতে দুলাতে বলল, ও আচ্ছা, পারিনি, জানিনি তো ওখানের পরিস্থিতি কেমন। কি যে হলো, ভিতরে এসে বসো। না আঙ্কেল, বসবো না, আপনি ভাবিকে গিয়ে বলুন তৈরি হতে, আমি এখানেই অপেক্ষা করছি। তা কি করে হয়, তুমি শুকনো মুখে ফিরে যাবে নাকি আমার বাড়ি থেকে? আঙ্কেল বিশ্বাস করুন, একদম খেতে ইচ্ছে করছে না আমার। ইচ্ছে যখন করছে না আর জোর করলাম না। হামিদ খন্দকার সদর দরজার পাশে মেয়েকে দেখে বলে, তৈরি হয়ে নে, জামাইয়ের গাড়ি পাঠিয়েছে তোকে নেওয়ার জন্য। অয়ন্তী চুপচাপ তৈরি হতে চলে গেল। সবার কাছ থেকে বিদায় নিয়ে পাড়ি জমায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যার দিকে শেখ বাড়িতে এসে পৌঁছায় অয়ন্তী। অয়ন্তীকে দেখার সাথে সাথে যারা দৌড়ে এসে অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাবি? অয়ন্তী স্মিত এসে বলে, ভালো আছি। দেখে তো মনে হচ্ছে না। এমন সময় জোহরা বেগম ছেলের বউকে দেখে বলেন, এই তো আমার বৌমা চলে এসেছে। অয়ন্তী আসো, তোমার দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি এসেছেন, এতক্ষণ তোমার জন্যই অপেক্ষায় ছিলেন তারা। অয়ন্তী সোফার দিকে তাকিয়ে দেখে দুজন বয়স্ক পুরুষ আর মহিলা বসে আছেন। দুজনের ঠোঁট জোড়া লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে তারা খুব পানখোর। বয়স্ক পুরুষ মানুষটি একেবারে জাহিনের ফটোকপি। অয়ন্তী ঢোক গিলে মাথার ঘোমটা ঠিক করে এগিয়ে যায় দাদা শ্বশুর আর দাদি শাশুড়ির দিকে। জোহরা বেগম চোখের ইশারায় অয়ন্তীকে বলে তাদেরকে সালাম করার জন্য। অয়ন্তী দাদির পা ধরে সালাম করতেই রোকেয়া বানু বিরস গলায় বলে ওঠেন, হয়েছে হয়েছে, সালাম করতে হবে না, সুখে থাকো। অয়ন্তীর মুখটা শুকনো হয়ে গেল এমন ধরনের কথায়।
বুঝতে পারল দাদি শাশুড়ি খুব একটা সুবিধার মনে হবেন না। অয়ন্তী দাদা শ্বশুরকে সালাম করতে নিলে শেখ রেজাউল সাহেব অয়ন্তীর হাতটা ধরে ফেলে আর বসা থেকে উঠে দাঁড়িয়ে অয়ন্তীকে মাথায় হাত দিয়ে স্নেহভরা কণ্ঠে বলেন, পা ধরে সালাম করতে হয় না। আমার নাতিকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকো, এই দোয়াই প্রাণ ভরে করি তোমাকে। অয়ন্তী বিনিময়ে মুচকি হাসি দিল। রোকেয়া বানু আদেশের স্বরে অয়ন্তীকে বলেন, এই মেয়ে আমার কাছে এসে বসো তো দেখি একটু। অয়ন্তী শাশুড়ি মায়ের দিকে তাকায়। জোহরা বেগম চোখের ইশারায় বসতে বলেন। অয়ন্তী রোকেয়া বানুর কাছে বসতে অয়ন্তীর দু হাতে দুটো সোনার বালা পরিয়ে দিয়ে বলেন, নাত বউয়ের মুখ দেখলাম প্রথমবারের মতো, আর উপহার দিলাম তোমায় আমি, মেয়ে সাবধানে রেখো বালা জোড়া। অয়ন্তী মাথা হেলিয়ে সায় দেয়। রোকেয়া বানু এবার এক তিক্তময় কথা বলে ওঠেন, তা মেয়ে এই বাড়িতে পা রাখতে না রাখতেই আমার নাতির সর্বনাশ ঘটিয়ে দিলে। কি অপয়া মেয়ে গো তুমি। অয়ন্তী চমকে উঠে, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে কথাটা শুনে। এখানে এসেও ওকে অপয়া কথাটা শুনতে হলো। হয়তো এখান থেকেই শুরু হলো তার এই বাড়িতে অপয়া ডাকটা। বসার ঘরে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে। জোহরা বেগম শাশুড়ি মাকে বলেন, মা কি বলছেন আপনি এসব? ঠিকই তো বলছি। আর ওর তো বিয়ের হওয়ার কথা ছিল রিয়ান দাদুভাইয়ের সাথে, কিন্তু হয়ে গেল জাহিন দাদুভাইয়ের সাথে। আজমল শেখ বলেন, মা এখন কি এসব কথা না বললেই নয়? শেখ রেজাউল সাহেব স্ত্রীকে ধমকের স্বরে বলেন, আহ রোকেয়া, তুমি চুপ করবে? জোহরা বেগম যারাকে বলে, যারা অয়ন্তীকে নিয়ে উপরে অনেকটা পথ জার্নি করে এসেছে। হ্যাঁ মা, ভাবি চলো। অয়ন্তী ঘোমটার আড়ালে চোখের নোনা জলটুকু মুছে নেয়। যারা অয়ন্তীকে নিয়ে উপরে চলে যায়। ননদ আর ভাবি করিডোর দিয়ে যাচ্ছে, এমন সময় যারা বলে, ভাবি দাদুর কথায় কিছু মনে করো না, দাদু এমনই। কিন্তু যাকে একবার ভালোবেসে ফেলে তাকে একেবারে উজাড় করে ভালোবাসে। অয়ন্তী নিচু গলায় বলে, না না, ওনার কথায় আমি কিছু মনে করিনি। এমন সময় আহান নিজের ঘর থেকে বের হয়ে চিৎকার করে বলে, ভাবি তুমি চলে এসেছো? আহান দৌড়ে এসে অয়ন্তীর কোমর জড়িয়ে ধরে। অয়ন্তী মুচকি হেসে আহানের গাল ধরে বলে, কেমন আছো তুমি? আহান অভিমানী গলায় বলে, একটু ভালো নেই, তুমি চলে গেছো বলে মন খুব খারাপ হয়েছিল। আর মন খারাপ করতে হবে না, আমি তো চলে এসেছি। যারা পাশ থেকে আহানকে বলে, আহান ভাই আমার পড়তে বস গিয়ে, তোর তোর না আর কয়েকদিন পর বার্ষিক পরীক্ষা? আহান দুহাত নিজের কোমরে রেখে বলে, একবার খালি আমার পরীক্ষাটা শেষ হোক, তারপর আমি তোমাকে এই কথাটা সারাদিন বলবো। কথাটা বলে মুখ ভেঙচি কেটে আহান নিজের ঘরে চলে যায়। যারা ভাবিকে বলে, ভাবি তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর টেনশন করার মতো কিছু হয়নি বুঝলে। এমন দুর্ঘটনা অনেক ঘটেছে আমাদের সাথে, কিন্তু তুমি নতুন তো, তাই হয়তো খারাপ লাগছে। আরেকটা কথা ভাইয়া, হয়তো আজকে অনেকটা রাত করেই ফিরবে, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। কথাটা বলে যারা নিজের ঘরে চলে যায়। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরে চলে যায়। প্রায় রাত 12:30টার দিকে জাহিন আর নুহাস বাড়িতে ফিরে। নিজেদের কাছে বাড়ির চাবি থাকার কারণে বাড়ির কাউকে আর বিরক্ত করেনি। জাহিনের চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, চুল উস্কো খুস্কো হয়ে আছে, সকালের পোশাকটা এখনও গায়ে। জাহিন নিজের ঘরে প্রবেশ করতেই থমকে যায় অয়ন্তীকে দেখে। অয়ন্তী সোফায় ঘুমিয়ে আছে। এই মেয়ে সোফায় ঘুমাচ্ছে কেন? এত বড় বেড থাকতে।
যারা ভাবিকে ভাইয়ের জন্য অপেক্ষা করতে না করলেও অয়ন্তী স্বামীর জন্য অপেক্ষা করছিল, কিন্তু কখন যে সোফায় ঘুমিয়ে গিয়েছে ক্লান্তিতে টের পায়নি। জাহিন ল্যাপটপ, ব্যাগ আর কোটটা চেয়ারের উপর রেখে ধীর পায়ে এগিয়ে যায় অয়ন্তীর দিকে। জাহিন সেন্টার টেবিলের উপরে আস্তে করে বসে অয়ন্তীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা, কিন্তু আদৌ কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে অয়ন্তী? জাহিন ঢোক গিলে হাত বাড়িয়ে অয়ন্তীর কপালের উপর পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়। জাহিনের কি হলো কে জানে, নিজের মুখটা এগিয়ে নেয় অয়ন্তীর ললাটের দিকে। অয়ন্তীর ললাটে নিজের ওষ্ঠ ছুঁতে যাবে, তখনই থেমে যায় জাহিন। চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিরে আসে অয়ন্তীর নিকট থেকে। জাহিন কিছুক্ষণ তবদা মেরে বসে রইল অয়ন্তীর সম্মুখে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জাহিন নিজের কোমর বাঁকিয়ে আস্তে করে অয়ন্তীকে পাজকলা করে নেয়। ঘুমন্ত অয়ন্তীর মাথা গিয়ে ঠেকে জাহিনের প্রশস্ত বুকে। জাহিন এক পলক ঘুমন্ত অয়ন্তীর দিকে তাকিয়ে অগ্রসর হয় বেডের দিকে। চলবে।